আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ডক্টর মোহাম্মদ ইউনূসের মন মানসিকতা, তার অতি লোভ বা তার রাজনৈতিক উচ্চাভিলাষ সম্পর্কে বিধৃত করতে গিয়ে বা বিবৃত করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী জনাবা নীলুফার ইয়াসমিন বললেন যে যিনি গ্রামীণ ব্যাংকের একটা পদ ছাড়তে পারেন না, তিনি রাষ্ট্রের পদ ছাড়বেন কিভাবে? রাজনৈতিক প্রেক্ষাপটে কিংবা তার নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্র ক্ষমতা ছাড়ার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে তালবাহানা, সেটা সম্পর্কে এর চাইতে আর চূড়ান্ত কথা হয় না। তবে আমার প্রশ্নটা হচ্ছে এই যে আজকে বিএনপি যেটা বুঝতেছে, সেটা যদি 5 আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, ঠিক তখন অথবা জুলাই আন্দোলন চলছিল তখন যদি এটা উপলব্ধি করতে পারত, তাহলে আজকে দেশের এই অবস্থাটা হতো না। আজকে দেশের রাজনৈতিক যে বেহাল অবস্থা, গণতন্ত্র যে বেহাল অবস্থা, নির্বাচনের যে অনিশ্চয়তা, সেটা দেখা দিত না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দলটির বহু অভিজ্ঞতা আছে এবং তার কেন্দ্রীয় নেতৃত্বে অনেক উচ্চ, উন্নত, শিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ নেতা আছে, কিন্তু তবু তারা ইউনূস সম্পর্কে কেন বুঝতে পারেননি যে ইউনূসকে তারা সেই দিন সমর্থন দিলেন? কারণ ইউনূস তো কোনো বিপ্লবী সরকার ছিল না, অথবা বিপ্লবও করেছিল না, অথবা কোনো নেতৃত্ব দিয়েছিল না। সেইখানে কিছু ছাত্র এবং এই ছাত্রদেরকে, আন্দোলনকে একটা প্রাতিষ্ঠানিক, আনুষ্ঠানিক এক এবং রূপ দেওয়া এবং সরকারকে ভীত সন্ত্রস্ত করা, সেনাবাহিনীকে ভীত সন্ত্রস্ত করার জন্য যত জনতা লেগেছে সব বিএনপি দিয়েছে, এটা বলা যেতে পারে। তার সাথে নেতৃত্বে ছোটখাটো কিছু দল, কিন্তু মূলত বিএনপি। কিন্তু বিএনপি সেদিন এটা বুঝতে পারেননি কেন, যে এই লোকটা কি লোক। কারণ এই মানুষটা তো আসলে প্রকৃতভাবেই তিনি অর্থনীতিবিদ, কিন্তু এই মানের অর্থনীতিবিদ নন যে তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, এই মানের নন। যার জন্য তিনি অর্থনীতিতে নোবেল পাননি, পেয়েছেন শান্তিতে। কিন্তু বিশ্বের কোথায়, তার নিজের দেশ বলি আর বিশ্বের কোথাও বলি, শান্তিতে তার কি বিন্দু পরিমাণ কোথাও অবদান আছে? নেই। তারপর তিনি শান্তিতে কেন নোবেল পেলেন? এখানে জানতে হবে যে এই নোবেলটা তার পরিকল্পিত এবং লবিস্ট মেনটেন করে নোবেল পেয়েছে। এগুলোই এগুলো সব মিলে তার মেটিকুলাস ডিজাইন। নোবেল তো যেমন স্পেসিফিক নিজস্ব বিষয়ের পর নোবেল তো পেয়েছেন, ভারতের অর্থনীতিতে পেলেন অমর্ত্য সেন, ওই বিজ্ঞানে পেয়েছেন পাকিস্তানের প্রফেসর আব্দুল সালাম, সাহিত্যে পেয়েছেন আমাদের রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরা তো তাদের বিশেষ বিশেষ অবদানের ক্ষেত্রে পেয়েছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো অর্থনীতিবিদ, তিনি অর্থনীতির প্রফেসর, কিন্তু অর্থনীতিতে তিনি পাননি, পেয়েছেন শান্তিতে। শান্তির কোথাও কিছু করেছেন বলে তার রেকর্ড নেই, অথচ সেখানে পেয়েছেন কেন? বিষয়গুলো তো বিএনপির ভাবা উচিত ছিল। তাহলে কত বড় একটা ফ্রড লোক।
আজকে বিএনপির মতো এত বড় দলের লোকজনকে নিয়ে যে গণঅভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলন বলছে, আজকে বিএনপি কত বড় অসহায়, তার কাছে বারবার দেন দরবার করতেছে গণতন্ত্রের কথাতে, মানে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের কথাতে, গণতন্ত্রের কথাতে, অথচ তিনি বারবার প্রত্যাখ্যান করছেন। অর্থাৎ আজকে বিএনপির যে অবস্থা, আওয়ামী লীগের চাইতে খুব যে ভালো অবস্থানে বিএনপি আছে তা নয়। কেবল বিএনপি নিষিদ্ধ নয় তাই, আওয়ামী লীগ ঘোষিতভাবে, আনুষ্ঠানিকভাবে অথবা প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিষিদ্ধ, আর বিএনপি প্রজ্ঞাপনহীন, অঘোষিতভাবে, অলিখিতভাবে বিএনপিরও কার্যক্রম মানে নিষিদ্ধই বলা যেতে পারে। কারণ এত বড় একটি দল যে নির্বাচনে কথাবার্তা বলছে, আজ পর্যন্ত নির্বাচনে কোনো তারিখ ডেট কিছুই নিতে পারছে না। শুধু এমনকি সেনাবাহিনী পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটুকু নড়াতে পারেননি। কারণ সেনাপ্রধান ডিসেম্বরের কথা বলছে, সেনাপ্রধানের উপর ভর করে বিএনপিও বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অথচ আজকে কি হচ্ছে, ডক্টর ইউনূস কি ডিসেম্বরের কথা আদায় করতে পেরেছেন কেউ? বরঞ্চ পারেনি তো কেউ। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গেছেন, জাপানে যায় কি বললেন, যে একটি মাত্র দল নির্বাচন করছে, অর্থাৎ বিএনপি ছাড়া আর কেউ নির্বাচন করছে, এটা তিনি বললেন। এটা তো নির্বাচন দেওয়ার মতো কোনো কথা নয়। অতএব সে তার কথাতে মনে হচ্ছে জনবাদ হয়ে যাবে। তবে তিনি কত বড় কূটকৌশলী যে বলছে একটি মাত্র দল। হ্যাঁ, তার কথা তো ঠিক আছে। কারণটা কি, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল তার কাছে এখন নিষিদ্ধ। যদিও নামই হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু তারাও নিষিদ্ধ। এই তো দেখা যাচ্ছে জাতীয় পার্টির যখন তখন বাড়ি অফিস ভাঙছে, তারা মাঠে বের হতে পারবে না, তারাও তো নিষিদ্ধ। এখন আবার দেশে তো 10টা মাসে 22টা দল হয়েছে, কেবল শিল্পার বিশিষ্ট এই 22টা মানুষের সমন্বয়ে 22টা দল এদের সঙ্গে মিটিং করে বলছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা চলছে। বিএনপি তো এটাকে সমর্থন দিচ্ছি। তাহলে আজকে তারা তো নির্বাচনের কথাবার্তা বলছে না, জামাত বলছে না, এনসিপি বলছে না, খালি বিএনপি বলছে। তাহলে একবার বিএনপি তার কথাতে সায় দিচ্ছে, আবার বিএনপিকে ছুঁড়ে ফেলতেছে, তখন বিএনপি আরেক কথাবার্তা বলছে। অতএব তিনি কত বড় কূটকৌশলী যে বিএনপিকে এখন একাই ফেলে দিচ্ছে। কারণ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল নাই, জাসদ নাই, ওই ওয়ার্কার্স নাই, ওই জাতীয় পার্টি নাই, সবাই তো নিষিদ্ধ হয়ে গেছে। মানে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, তবে এখন বলছে এখন বিএনপিকে বলছে নির্বাচন বিএনপি ছাড়া কেউ বলে না। তার মানে বিএনপি এখন একা একটা দল ও ইউনুস করে ফেলছে, তার নেতৃত্বে কোনো মানুষ নেই। এবং ভালো করে জানে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 50%-এ পড়ল, আর ওই যে এনসিপি জামাতি এগুলোকে উনি ম্যানেজ করছেন, করে বলছেন যে বিএনপি একাই যাচ্ছে। তার মানে আওয়ামী লীগের লোকগুলোকেও ডক্টর ইউনুস তার লোক ধরে বসে, মানে বিএনপির লোক তো ধরছে না, আওয়ামী লীগের তো নির্বাচন চাইতে পারছে না, তা তো নিষিদ্ধ, কাজে বিএনপি একাই। কত বড় কূটকৌশলী লোক, তার কথাটাও ঠিক আছে। আর এই কূটকৌশলে বিএনপি ধরা খেল, পা দিল, আজকে বিএনপিকে একাই করে দিচ্ছে। বারে খেলা। দুঃখ হয় রাজনীতির এই বেহাল অবস্থা দেখে। কয়েক পার্সেন্ট আজকে
একটা কথা আছে না যে গোবর গোবর শুকালে তার চূড়ান্ত রূপ হয়, কি হয়, কোন রূপে পরিবর্তন হয়? আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঘুষি, যেটা চুলাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখন ঘুষি পুড়ছে, আর তাই দেখে গোবর হাসছে। কিন্তু গোবর জানে না যে ঘুষির পোড়া দেখে যে আমি হাসছি, কিন্তু আমারও অবস্থা যে তাই হবে, আমাকেও যে শুকাবে, আমাকে যে পুড়াবে। যেদিন 5 তারিখের পর থেকে আওয়ামী লীগের লোকগুলোর বাড়ি, কলকারখানা, শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুকে পুড়ে দেওয়া হচ্ছে, লাখো লাখো মামলা তৈরি করা হচ্ছে, মিথ্যা মামলা, তাকে হাজতে ঢুকানো হচ্ছে, সেদিন তো বিএনপির ভাইরা ঠিকই হেরেছিলেন। কিন্তু আজকে আপনাদের অবস্থা তাই। ডক্টর ইউনূস অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি কৃত্রিম চ্যানেল তৈরি করেছেন, যে চ্যানেলে একে একে রাজনৈতিক দলগুলোকে ঢুকিয়ে নিষিদ্ধের কাতারে নিয়ে আসছেন, নিষিদ্ধের যোগ্য করে তুলছেন। সেটা হচ্ছে ভারতের দালাল নামক এক চ্যানেল তিনি তৈরি করেছেন, বানিয়েছেন কৃত্রিমভাবে। ভারতের দালাল আওয়ামী লীগ নিষিদ্ধ। আজকে বিএনপিকে তো সেই পথে নিয়ে গেছেন। আজকে বিএনপিকে তো বলা শুরু হয়ে গেছে যে ভারতের দালাল একে একে শুরু করছে। আজকে মির্জা আব্বাস কিংবা ওই সালাউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় নেতাগুলো নাকি এখন ভারতের দালাল। তার মানে অলরেডি ওই চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন, নিষিদ্ধের চ্যানেলে। অতএব বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ, এই 14 দল খারাপ, মানে জোট মহাজোট সবাই খারাপ, কিন্তু একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসই ভালো লোক, ওই 10% লোক নিয়ে। আর এই ভালোটা একে তো দেবতা আজকে বিএনপির ভাইরা বানিয়েছেন। ইনুজ যেটা বলছে সেটাই। ইনুজ যখন আসে, তিনি বিপ্লবী নেতা নন, তাকে কেন ওই সরকার প্রধান করতে হবে? কত বড় নাটক এ মানুষটা, অভিনেতা। তিনি যেমন সেদিন নাহিদকে সাজিয়ে বললেন যে আমি পদত্যাগ করব, সঙ্গে সঙ্গে কেউ কোনো তাকে অনুরোধ করতে গেল না, ওই ঘুরে নাহিদ তারা ঘুরে চলে গেল, তাকে নিষেধ করল। ঠিক ওই 5 তারিখে তিনি যখন ফ্রান্সের মেডিকেলে ছিলেন, তখনও তাকে নাকি প্রস্তাব করা হলে তিনি নাকি বলছিলেন যে আমি এটা যোগ্য নই, আমি এটা পারবো না, বিকল্প লোক তোমরা খুঁজে নাও, অনেক লোক বাংলাদেশে আছে। তারপরেও নাহিদরা তাকে বারবার অনুরোধ করছে বলেই তিনি ক্ষমতা নিয়েছেন, দিয়ে বলেন ছাত্ররা আমার নিয়োগ করতে। ঠিক একই নাটক ওই ছাত্রদের কাছে যারা নাটক করলেন যে পদত্যাগ। কত বড় অভিনেতা! তাহলে যে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য নয়, সে কত বড় লবিস্ট তৈরি করেছে যে নোবেল তাকে পেতে হবে, এবং এই নোবেলটা দিয়েই, এই নোবেলটাকে সাইনবোর্ড হিসেবে আমি খেলবো। আর সেই খেলাটাই হচ্ছে। এবং সেটা তাকে যে লবিস্ট মেনটেন করতে তাকে যে অর্থ ব্যয় করতে হয়েছে, সেটা আবার বাংলাদেশের গরিব মানুষের খেটে খাওয়ার টাকা। কারণ তিনি বাংলাদেশের এই যে প্রান্তিক মানুষ, যাদের কোনো দিন আনে দিন খায়, হ্যান্ড টু মাউথ, তাদের প্রতিদিনে পারিশ্রমিক থেকে 40% সুদ সে নিয়ে, 45% সুদ নিয়ে সে কোটি কোটি টাকা গ্রামীণ ব্যাংকের নামে সে আত্মসাৎ করে, সেই টাকায় আমেরিকাতে গিয়ে ওই যে লবিস্ট কি ক্লিন্টন ইনিশিয়েটিভ ফান্ড, এরকম ফান্ডগুলোতে খরচ করে নোবেল নিয়ে আর বাংলাদেশের মানুষকে নোবেল ঝুলিয়ে দিয়েছে, যে তিনি গোলকধারা তৈরি করেছে। আর এই নোবেলটা যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্যকে ইঙ্গিত করে না, সেটা কিন্তু আমরা বুঝি না। আমরা এতটা অন্ধ, এতটা আবেগ না জানি নোবেলটা এমন একটা সার্টিফিকেট যে যাদের চরিত্র আউলিয়াদের মতো হয়, নবী রাসূলদের মতো হয়, তাদেরকেই হয়তো নোবেলটা দেওয়া হয়। এটা আমরা মনে করে নিচ্ছি যে ইউনূস দেবতা হয়ে বসে আছে আমাদের কাছে। আর কিছু লোক অকৃতজ্ঞ এবং খুব হিংসুটে,
কারণ আওয়ামী লীগের যে উন্নয়ন হয়েছে সেটা তারা সহ্য করতে পারছে না, এই এক হিংসুটে লোক। আর এত আওয়ামী লীগের এত উন্নয়ন, যাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই তাও স্বীকার করে না, অকৃতজ্ঞ লোক এরা। তাহলে কিছু হচ্ছে হিংসুটে লোক, কিছু অকৃতজ্ঞ লোক, আর কিছু আবেগপ্রবণ অন্ধ লোক, এদের সমন্বয়ে এদেরকে এক জায়গাতে ইউজ করে করছে কীভাবে, একটা নোবেল সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে এবং একটা আন্দোলন গড়ে তুলেছে মার্কিন ডলারের বিনিময়ে। কিছু ছাত্রদের কিনে রেখেছে, নেতা বানিয়েছে, দিয়ে তাদেরকে অনেক রকম শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে দিয়েছে দেশে। এক করে এই আন্দোলনটা সফল করে আজকে তিনি মহারাজা, আজ কাউকে তিনি মানবেন না। আজ বিএনপি নিষিদ্ধ নয়, তবে আওয়ামী লীগের চাইতে খুব একটা ভালো অবস্থানে আছে। যদি ভালো অবস্থানে থাকতো তাহলে বিএনপি তো গণতন্ত্রের কথা বলছে, বিএনপি ইলেকশনের কথা বলছে, সেই ইলেকশন ফ্রি ফেয়ার হতে হবে এরকম ইলেকশনের কথাবার্তা বলছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠার কথাবার্তা বলছে, যেটা কিন্তু আজকে একটাই কথা, যারা গণতন্ত্রের কথা বলবে, যারা ফ্রি নির্বাচনের কথাবার্তা বলবে, তারা ভারতের দালাল। কারণ তিনি তো ভারতের দালাল বলবেন। বিশ্বের সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত, আর বাংলাদেশে ওই গণতন্ত্র চাচ্ছে, ও তো ভারতের দালাল হবেই। কারণ ইউনূস তো আর গণতান্ত্রিকভাবে থাকতে রাজি নন। কারণ গণতন্ত্রের কথা বললে তো ইউনূসের গায়ের জ্বালা উঠবে, কারণ ইউনূসের তো কোনো লোকজন নেই। যেদিন ভোট হবে সেদিন ইউনূসকে বিদায় হতে হবে। ইউনূস তো বিদায় হবে না, কাজে ভোট কেন? ওই ভারতের দিকে তাকিয়ে কেন? ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ আছেই, ভারতের সাথে ওই দিকে দেখতে গেলে তো ইউনূসের থাকা যাবে না। কাজে কথাটা তিনি গণতন্ত্রের বিরোধিতা না করে তিনি কৌশলে এই যে ছোট সংস্কার, বড় সংস্কার, এরপরে বড় সংস্কার যখন শেষ হবে তখন মহাসংস্কার, তারপরে চিন্তা করবে যে এগুলো সংস্কারের মধ্যে ত্রুটি, তখন নতুন আরেক কৌশল তৈরি করবে। আমেরিকার ডিপ স্টেট অর্থাৎ ওই 26শে জুনের পরে কি শুনিয়ে আসবে সেটা আমেরিকার ডিপ স্টেট সে বুদ্ধি করছে। সে পর্যন্ত ইউনূসকে বড় সংস্কারের কথা বলে রেখেছে। বড় সংস্কার কথা যখন শেষ হবে তখন আমেরিকার ডিপ স্টেট আরেকটা কথা বলবে, সেটাও দেশের জনগণ, বোকা দেশের জনগণ মনে করবে এটাও যৌক্তিক। এই ডিপ স্টেট তো একটা করে প্ল্যান বাইরে করতেই আছে। কাজেই ওই নিরুফার ইয়াসমিন যে কথাটা বললেন সেটাই সঠিক, সেটাই হবে। যে নিজের অতি লোভে নিজের তৈরি করা আইনকে যে নিজেই ভঙ্গ করতে পারে তার কাছে কি আশা করবে? আর এটা আগেই বুঝতে হতো বিএনপিকে, ওই জুলাই আন্দোলন 5 তারিখেই বুঝতে হতো যে কেন এই মানুষটা এই সরকার প্রধানে বসবে। রাষ্ট্র চালার মতো তার মতো কি যোগ্য মানুষ নেই? রাষ্ট্র কি চলেনি? বরঞ্চ 10 মাসে যে রাষ্ট্রটা যেভাবে চলছে এর চাইতে হাজার গুণে ভালো চলেছে ওই বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল নির্বাচিত সরকার। জিয়া বলি, এরশাদ বলি, আর আওয়ামী লীগ শেখ হাসিনা বলি, খালেদা জিয়া বলি। কিন্তু আজকে গোটা বিশ্বের মধ্যে সবচাইতে অশান্তির দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে রাষ্ট্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে রেখে মব ভায়োলেন্স করা হচ্ছে। তার চেয়ে অশান্তি কি থাকতে পারে? অতএব তিনি যে কত বড়, মানে ঠিক আছে তিনি এখন একটা কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের অনুসারীরাই বলছে যে ডক্টর ইউনূস যে কত বড় আন্তর্জাতিক মানের খেলোয়াড় তা দেশবাসী এখন দেখুন। ঠিকই আছে, আন্তর্জাতিক মানের লোক নয়, আন্তর্জাতিক মানের খেলোয়াড় তারা বলছে। ইনি তো খেলছেন জনগণের আবেগকে নিয়ে, জনগণের কিছু মানে হিংসা নিয়ে, যারা ক্ষমতায় পাওয়ার অতি লোভ ছিল তাদেরকে নিয়ে, যে এই সবার মধ্যে তিনি বিভাজন তৈরি করে হিংসার আগুন ছড়িয়ে দিয়ে আজকে তার রাজনৈতিক উচ্চাভিলাষ তিনি পূরণ করতেছেন। এ তো খেলোয়াড়ই।
কিন্তু আন্তর্জাতিক মানের লোক নন, আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কূট কৌশলে যে পরিপূর্ণ। কিন্তু এটা তো নোবেল যারা পুরস্কার পায় তাদের চরিত্র এটা নয়। নোবেলটাকে তার একটা কূট কৌশলের, তার অভিলাষের সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে, এটাই সত্য কথা। আর এই নোবেল দেখেই আমরা কিন্তু তাকে দেবতা মনে করে নিয়েছিলাম। কাজেই দেবতা মনে করে, যদি কোনো অসুরকে যদি দেবতা মনে করি, তাহলে তো ওই অসুরের মরণ থাবাটা, কালো থাবাটা আমাকে সহ্য করতেই হবে। আজকে দেশবাসী সেটাই সহ্য করুন, যে ভুলটা সবাই মিলে আমরা করেছি। কাজেই আর উপায় নেই, যেভাবে নির্বাচন গণতন্ত্র লম্ফঝম্প করুক, উপায় নেই। ওই ঘুষি পোড়া দেখে গোবর হেসেছিল, আর শেষ পর্যন্ত গোবর ওই ঘুষির মতো পুড়ছে। আল্লাহ হাফেজ।